ক্লিপটা এই মেমোরিতে আছে। তীব্র হাতে নিল, উল্টা পাল্টে দেখে বলল, আর কোনো কপি নেই? না। থাকলেও সমস্যা নেই, তোর ছেলে তো আছে। পরের ব্ল্যাকমেইলিং। এত দূর ওকে নিয়ে এসেছিল ছেলেগুলো, কোথায় আছে এখন? কতক্ষণ লাগবে আর? পুষ্পিতার অবিশ্রান্ত জীব নিষ্পিস করছে খুব। জিজ্ঞেস করবে কি? না থাক, গুন্টাটা যা বদমেজাজি, শেষে রেগে গেলে তখনই নীরব গাড়িতে তীব্রর উষ্ণ কণ্ঠ শোনা যায়। ভুল করে এনেছিলাম বলে নিজে পৌঁছে দিচ্ছি। যদি এ নিয়ে কোনো ঝামেলা হয় বা পরিবারের লোকজন আইনি কোনো ইস্যু ক্রিয়েট করে, পরিবার কিন্তু আর ফেরত দিতে আসবো না। বোঝা গেল? উত্তর জানতে ভিউ মিররে চাইল সে। কি শীতল হুমকি! পুষ্পিতার বুক ধুকভুক করে কাঁপছে। আয়নাতেই চোখাচোখি হলো। ত্রাসিত নজর নামিয়ে মাথা কাত করল সে। কচ্ছপের বেগে সূর্য উঠছে পূর্বে, সদ্য সদ্য মলিন প্রভার লহরী। সুবিধে খোঁজার আশায় রাস্তায় কাকপক্ষীও নেই, শুধু দেয়ালের কিচকিচ শব্দ। বাড়ির গেটে সম্পূর্ণ ফাঁকা, দারোয়ান নেই দেখে গাড়ি এখানে এনে থামালো তীব্র। পুষ্পিতার চোখ ঝলকে ওঠে চেনা নিবাস দেখে। এখনও প্যান্ডেল টাঙানো, লাইট বসানো। বাড়ি দেখেই উত্তেজনায় টগবগায় তার সমস্ত কোষ। তীব্র কাছ নামাতেও পারেনি। হন্তদন্ত ভঙ্গিতে বেরিয়ে পড়ল ও। কিছু বুঝে ওঠার আগেই রকেট বেগে ছুট্টে ঢুকে গেল ভেতরে। আচমকা ব্যাপারটায় তীব্র হতবম্ব হয়, চোখ না কুঁচকে বলে, আজব মেয়ে তো। এদিকে টানা কয়েক ঘন্টা একভাবে মাস্ক আর ক্যাপ পরে সে। চুল আর নাকের ছিদ্র বেশ অনেকক্ষণ যাবৎ সুরসুর করছিল, থুতনির আশপাশ ঘামে চরচর। তীব্র একটানে ক্যাপ খুলে চুলে আঙ্গুল চালালো। গাড়ির হুইল ঘোরাতে ঘোরাতে মাস্ক খুলে ফেলে দিল বাইরে। গাড়ির দারোয়ান স্তব্ধ হয়ে চেয়ে রইলেন, হাতের তালুতে দাঁত মাজার গুঁড়ো। বৃহৎ নেত্রে দেখে গেলেন তীব্রর যাওয়াটুকু। গত রাতে সালমার চিৎকার কান্নাকাটিতে শুধু বিল্ডিং নয়, পুরো এলাকায় ছড়িয়ে গিয়েছে পুষ্পিতা নিখোঁজ। এমনকি আজকেই থানায় জিডি করার কথা। সবার মতো তিনিও জানতেন পুষ্পিতাকে পাওয়া যাচ্ছে না। কিন্তু গাড়ির শব্দ, সে সময় মেয়ের ছুটে যাওয়া, পরপর তীব্রকে সশরিয়ে দেখে নড়াচড়া বেমালুম ভুলে বসলেন। অমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা একের পর এক সাজালেন লোকটি। দুয়ে দুয়ে চার মিলিয়ে মাথা ঝাঁকালেন, বিড়বিড় করে বললেন, এই মেয়ে তাহলে সারা রাত বিট্টু মস্তানের সঙ্গে ছিল? সূর্য তখন দিগন্তের ওপরে। আলো ফুটতে না ফুটতেই শহরের ফিলিং স্টেশনে মানুষের ভিড়। ঢাকায় পঙ্গপালের মতো ছুটে চলা জনজীবন প্রতিটা দিনের মতো ব্যস্ত আজও। ঘড়িতে 7টা ছুঁয়েছে। নিরত নগরে তখন গিজগিজে হুল্লোড়। এমন সাত সকালেই এক গাদা ফাইলপত্র বগল দাবা করে তালুকদার বাড়িতে হাজির হয়েছেন আবুল হাসান। গতকাল রাতেই জামশেদ তালুকদার তলব পাঠিয়েছেন টেলিফোনে, দুটো জমি কেনার ব্যাপারে। হিসেব নিকেশের বিরাট বন্দোবস্ত সারবেন। জামশেদ মানুষ হিসেবে বিন্দুগত অতিরিক্ত রাত জাগা, বেলা করে ঘুমোনো, অসময়ে খাবার গ্রহণের নতি তার নেই। মাত্রই নাস্তা সেরে বসেছেন, কাপের রং চা ফুরোতে না ফুরোতেই হাজির দিল আবুল। জামশেদ বসার ঘরের সেন্টার টেবিলে কাগজপত্র মেলে বসলেন। পাশে বিনয়ী ভঙ্গিতে দাঁড়িয়ে আবুল। বসতে বললেও বসলেন না। ওনার গদগদ কণ্ঠের এক উত্তর, স্যার, আপনার সামনে আমি কি করে বসি? লোকটার এই অমায়িক দাসত্বে বরাবরই প্রসন্ন হন জামশেদ, আজকেও সমান হলেন। এই তুষ্টতায় কতবার যে আবুলের মাইনে বাড়িয়েছেন তিনি। দুজনের আলাপ আলোচনার মধ্যেই দ্বারগোড়ায় পা রাখল তীব্র। দু চোখ ছাপানো তন্দ্রা, মুখ বিপরে জলজলে ক্লান্তি। সোনালি চুলের অবস্থা দফারফা, ফর্সা চেহারা অবসন্নতায় মুদেছে ভীষণ। তার শুভ্র কেটসের শব্দে মুখ তুললেন দুজনে। যথারীতি তীব্র 11টার আগে ঘুম থেকে ওঠে না। পিতা যতটা সময়নিষ্ঠ, পুত্র ততধিক উদাসীন, খামখেয়ালি। সে মানুষকে এই ভোর ভোর চৌকাঠে দেখে অবাক হলেন জামশেদ। প্রশ্ন ছুড়লেন সবেগে, রাতে বাইরে ছিলে? তীব্র হেঁটে এসে সোজা বাবার মুখোমুখি সোফাটায় বসল। হালকা ফোমের নরম গদি দুলে উঠল তোপে। অলস ভঙ্গিতে দুপাশে ছাড়ালো মাংসল হাত। জবাবের বদলে পাল্টা প্রশ্ন করল, ছেলে কোথায় থাকে না থাকে, বাড়ি ফেরে কি ফেরে না, তার খোঁজও রাখেন না? ইঙ্গিতে শোধিত বিদ্রুপ। জামশেদ রাখতে চেয়েও রাখলেন না, শান্তভাবে শুধালেন, ফেরোনি কেন? কি করছিলে? তীব্র বাধ্যগত উত্তর দেয় না। আবুলের দিক চেয়ে ভ্রু গোছায়। এটা সকাল সকাল এখানে কি করছে? তার এইভাবে তাকানো, তার উপর হঠাৎ কথার বানে থতমত খেলেন আবুল। অপ্রস্তুত হাতে নাকের চশমাখানা উপরে ঠেললেন একটু। হাসার চেষ্টা চালিয়ে জানালেন, জি, স্যারের কিছু হিসেবের খাতা দেখাতে এসেছি।
জামশেদের মনোযোগ ছেলের ওপর। সূক্ষ্ম নেত্রে দেখছেন ওকে। গায়ে জামা নেই, অগোছালো বিশৃঙ্খল ভাবমূর্তি। কটাক্ষ করে বললেন, তা সারা রাত কোথায় ছিলে? নিশ্চয়ই কোনো ক্লাবে, মদের আড্ডায়, নইলে জুয়া তাস এসবে, তাই না? তীব্রর পরিশ্রান্ত জবাব। রোজ রোজ এই এক কথা জিজ্ঞেস করে কি মজা পান? অতিষ্ঠ শ্বাস ফেললেন তালুকদার। অসহ্য ভঙ্গিতে আওড়ালেন, তোমার মধ্যে ন্যূনতম লজ্জাও নেই। আশ্চর্য, যেটা নারীর জিনিস সেটা দিয়ে আমি কি করব? বিফল পরাস্ত ভঙ্গিতে মাথা নাড়লেন জামশেদ। তীব্র নিরুৎসাহিত হাই তুলল। আবুল হাসান চোখ এপাশ ওপাশ করে দুজনকে দেখছিলেন। জামশেদ ছেলের কাছে প্রতিবারের মতো আজও পরাজিত। ওনার মন জেতার আরেকটি অনবদ্য সুযোগ লুফে নিতে নিষ্পিস করে উঠে জিভটা। বিস্তর হেসে রয়ে শয়ে বললেন, বলছিলাম কি, আসলে স্যার, আপনি বলেন এ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র ছেলে। আপনি যদি রাত বিরেতে এভাবে বাইরে থাকেন, স্যারের তো একটু অসুবিধা হয়, তাই না? তীব্র সদ্য চোখ বুজেছিল। পঙ্খী লক্ষ্মী ঝট করে চাইল এইবার। স্থূল কণ্ঠে হুঙ্কার ছুড়ল, হ্যাঁ, এই মন্ত্রীর চামচা, কথা কম। ওই দিনের মার ভুলে গেছিস? আবুলের হাসি মুছে যায়। অযাচিত অপমানে মুখশ্রী থমথমে হয়ে আসে। জামশেদ বিরক্ত গলায় বললেন, তীব্র, আবুলের বয়স আমার কাছাকাছি, অন্তত একটু ভদ্রভাবে কথা বলতে পারো তো। তীব্র মুখের উপর বলল, পারি না। আপনাকে তো আপনিই বলছি, সম্মান ওভারলোডেড। আপনি সেই আনন্দেই থাকুন। এসব নিয়ে মাথা ঘামিয়ে যে সময়টা নষ্ট হবে সেটুকু বাঁচিয়ে বরং আমার মাকে দিন। দ্বিতীয়বার উত্তর পেলেন না জামশেদ। উষ্ণ চোখে খিটমিট করে চেয়ে রইলেন শুধু। প্রবল একখানা ইচ্ছে জাগলো ছেলের সাদা গালে ঠাস করে প্রকাণ্ড চর বসানোর। পারলেন না। ধৈর্যের জাতাকলে রাগ ঢাক পিষে বাধ্য হয়ে চোখ রাখলেন খাতায়। তীব্র এত কিছু খেয়াল করলে তো। ভ্রুক্ষেপ হিংসে তার মতো সে। এদিক ওদিক চাইল প্রথমে, পরপর উঁচু গলায় ডাক ছুড়ল। মা, মা। জামশেদ মনোযোগে ব্যাঘাত পেলেন। ধীরস্থির জবাব দিলেন, তোমার মা রান্নাঘরে। এত জোরে না চিল্লিয়ে কাছে গিয়ে কথা বলো। এই সকালবেলা মা রান্নাঘরে কেন? আবুলের জন্য নাস্তার ব্যবস্থা করছে। তীব্র কপাল কুঁচকে বলল, বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে আপনার চামচার জন্য আমার মা নাস্তা বানাবে কেন? আবুল অদৃশ্য দাঁত খিঁচলেন। বারবার চামচা শব্দটা গায়ে আগুন ঢেলে দিচ্ছে। পরপর হঠাৎই এক অলীক কল্পনায় গুলিয়ে ফেললেন নিজেকে। টেবিলের উপর রাখা চায়ের খালি কাচের কাপটা উঠিয়েই তীব্র মাথায় ভেঙেছেন তিনি। গল গল করে রক্ত বের হয়েছে। আর্তনাদ করে সোফাতেই লুটিয়ে পড়েছে তীব্র। আবুল বিজয়ের উল্লাসে পৈশাচিক হাসলেন। আকস্মিক মুখ তুবড়ে পড়লেন বাস্তবে। ওই রকম অক্ষত তীব্রকে দেখেই মুখটা চুপসে গেল আবার। বিদ্দিষ্ট চেহারায় খেলে গেল চরম হতাশা। জামশেদ বললেন, এটা আবার কেমন কথা? আবুল আমার কর্মচারী হলেও বাড়ির গেস্ট, তার আপ্যায়ন আছে না? তীব্র কাঁদ উচায়। থাকবে না কেন? কিন্তু গেস্ট আপনার, আপনি আপ্যায়ন করুন। মাকে খাটাচ্ছেন কেন? বয়স হচ্ছে তার, এখন অন্তত তাকে রেহাই দেওয়া উচিত। জামশেদ আশ্চর্য হয়ে বললেন, অদ্ভুত তো, তুমি এমনভাবে বলছো যেন আমি তোমার মাকে দিয়ে কি না কি করাই। শুধু তো এক কাপ চাই প্রতিমধ্যে লুৎফার ছটফটের স্বর ভেসে এলো। কথায় বিঘ্ন ঘটায় জামশেদ থেমে গেলেন। লুৎফা উদ্বিগ্ন কদমে এগিয়ে এলেন ছেলের নিকট। কণ্ঠ মোলায়েম। কখন এলি বাপ? রাতে ফিরবি না? একবার জানাবি তো। কতক্ষণ বসেছিলাম আমি। তীব্রর নিরেট চোখ মুখ শিথিল হলো। হাস্যহীন নরম কণ্ঠে জানালো, কতবার তো বলেছি মা, রাত 1টা বাজলে আর অপেক্ষা করবে না, তাও বসে থাকো কেন? মায়ের মন, তুই ওসব বুঝবি না। তীব্র ব্যর্থ শ্বাস টানে। লুৎফা হাত দিয়ে ওর অমসৃণ চুলগুলো যত্ন সমেত গুছিয়ে দিলেন। জামশেদের গায়ের রং শ্যামলা গোছের। তীব্র পেয়েছে মায়ের মতন, তবে চোখ দুটো ভিন্ন। জন্মের পর গায়ের রং আর এই নেত্রমণির দরুন আত্মীয় স্বজন সবাই খ্রিস্টান বিদেশি বলতো ওকে। কারাকারি পড়তো কোলে নেওয়ার। লুৎফার জীবনের সমস্ত অপূর্ণতা এই শুভ্র মুখটা দেখলে ঘুচে যায়। মাথায় নিরন্তর বোলানো হাতটা তীব্র মুঠোয় ধরল। চোখ তুলে মৃদু হাসলো একটু। এই বিরাটা ভূমিতে এই একটি নারী তার সবটা জুড়ে। লুৎফার হঠাৎ খেয়াল পড়ল ছেলের গায়ের দিকে। জিজ্ঞাসা করলেন, তোর জামা কোথায় আব্বা? জামশেদ কাজে ব্যস্ত।
সাদা পাতার ছোপ ছোপ কালিতে পুরোপুরি ডুবে গিয়েছেন। মা ছেলেতে আহামরি মনোনিবেশী নন। তীব্র নিজের দিকে চাইলো একবার। গতকাল রাতে ঘটা সমস্ত ঘটনা ছবির মতন হানা দিল চোখে। সর্বপ্রথম ভাসলো পুষ্পিতার শোভিত সুন্দর মুখটা, ঢিলেঢালা শার্টটা পরে, নত মাথায় ধীরুজ পায়ে তার পেছনে এসে দাঁড়ানোর সেই চলমান চিত্র। একটু থেমে সময় নিয়ে বলল, পুরনো হয়ে গিয়েছে, ফেলে দিয়েছি। উত্তরের সঙ্গে উঠেও দাঁড়ালো সহসা। বেশিক্ষণ মায়ের সামনে থাকলে প্রশ্নবাণ ছুটবে নিশ্চিত। প্রসঙ্গ পাল্টাতে আবুলকে দেখিয়ে শুধালো। ওর জন্য কফি বানিয়েছো না? দ্বিতীয়বারের মতো থতমত খায় আবুল, নড়ে চড়ে ওঠে। তীব্র বারবার তার দিকে আঙ্গুল তাক করা আর হুটহাট তাকানোর অপ্রতিভ হয়ে পড়েছেন। লুৎফা মাথা দোলালেন। তীব্র ফটাফট বলল, ওটা আমার রুমে পাঠাও, আর সাথে খাবার দিও। মাথা ধরেছে, খেয়ে ঘুমোবো। জামশেদ চোখ নাক কোঁচকালেন অমনি। কিছু বলার আগেই তীব্র সামনে দিয়ে নিরুদ্বেগ হেঁটে যায়। আবুলের চেহারায় অন্ধকার নামল। মনে মনে এই মানহানির যথাযথ প্রতিশোধ স্পর্হায় টকবগাল রক্তকরড়া। লুৎফা দ্বিধাদ্বন্দ্বে পড়লেন। ভীত দৃষ্টি স্বামীর দিকে। কি করবেন, কি না করবেন, কার কথা শুনবেন, আবার ঝামেলা হবে কিনা, এসব নিয়ে মহাচিন্তিত। তীব্র কয়েক সিঁড়ি উঠে থামল, ঘাড় বাঁকালো মায়ের দিকে, সুদৃঢ় কণ্ঠে বলল, ওনার দিকে তাকাচ্ছ কেন? হোম মিনিস্টারের কাছে নিশ্চয়ই ছেলের গুরুত্ব সবচেয়ে বেশি। জামশেদ চোখ বুজে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললেন। তীব্র মজা পেয়ে গেল। পিটিমিটি হেসে রওনা করল কামরায়। লুৎফা ঠায় দাঁড়িয়ে দেখে তিনি বললেন, এখনও দাঁড়িয়ে আছো কেন? তোমার হীরের টুকরো ছেলের হুমকি শোনোনি? যাও, যা বলেছে পাঠাও, আর আবুলের নাস্তাটা রোকেয়াকে দিতে বলো। আবুল ভেতর ভেতর ফুঁসলেন। এত অসম্মানের পর এই নাস্তা তার গলা দিয়ে নামবে? কিন্তু জামশেদের মুখের উপর না বলতে পারবেন না। তীব্রর প্রতি এক বুক দাউ দাউ করা জ্বলন্ত ক্ষোভ গিলে চুপচাপ স্তম্ভ সেজে রইলেন। মনের সবটুকু রাগ মেটালেন ভবিষ্যতে কোনো ফুরসত পাওয়ার আশায়। পুষ্পিতার ধীর স্থির কদম চঞ্চল আজ, স্নিগ্ধ আদলে ফুরফুরে দ্যুতি, অস্থির চপল ভঙ্গিতে সিঁড়ি বেয়ে উঠছে সে। বক্ষে তোলপাড়, মনে আনন্দধ্বনির রমরমে গীতালি। গত রাত পরেও কাছের মানুষগুলোর নিকট আবার ফিরতে পারবে ভাবেনি। আরও একবার চোখ ভরে দেখবে সবাইকে, তাও বোঝেনি। মনি, রাহাত, নুহা সবাই চমকে যাবে না ওকে দেখে? তাদের সবার সান্নিধ্য পূর্ণবার পাওয়ার উচ্ছ্বাসে লোভে পুষ্পিতার শীর্ণ তনু উদ্বেজিত। সে কয়েক ধাপ নিচ থেকে এই ঘরের দিক চাইল। সদর দরজা হা করে খোলা। দরজার ঘরে গিজগিজে মানুষ দেখা যায়। সকলের মুখ চিন্তিত মলিন। কেউ সোফায় বসে, কেউ মেঝেতে। পুষ্পিতার নজর শুরুতেই বরতাল থমথমে চেহারার খোরশেদুলের উপর। ভীষণ অনিচ্ছায় থম মেরে বসে তিনি। ওর নিখোঁজ হওয়া রাহাত সালমার কান্নাকাটিতে একটি মানুষও রাতে চোখ বোঝেনি। চক্ষু লজ্জার আয়ত্তে পড়ে ওনাকেও বসে থাকতে হয়েছে। ঘুমাতে গেলেই যদি সন্দেহ করে কেউ। খোরশেদুল ভেতর ভেতর দ্বিগুণ খেপেছেন এতে। মেয়েটা বিদায় হয়েও এক ফোঁটা শান্তি দিয়ে গেল না। বাবার কাছে ফ্লোরে পা গুটিয়ে বসে রাহাত। ক্ষুদ্র রাঙা ঠোঁট তীর তীর করছে, কান্নায় ফোলা বাচ্চা মুখ। তার পাশে মামা মামি আরও অনেকে। ওপাশের সোফায় খোরশেদুলের বৃদ্ধ পিতামাতা বসে। প্রৌঢ়ার বয়স হলেও শক্ত সামর্থ্য চেহারা। পুষ্পিতা নীরবে সালমা বেগমকে খুঁজল। পেলেও এক সময়। দেয়ালে মাথা পিঠ মিশিয়ে বসে উনি। পরনের শাড়িসহ বিধ্বস্ত দশা। শুষ্ক চোখ নিষ্প্রাণ। কোটর সদ্য শুকালেও গালে স্পষ্ট জলের দাগ। গলা বসেছে কান্নায়। নুহা ওনাকে আগলে রাখা দু হাতে। ওদের ফেরার কথা গতকাল, বিয়ে শেষ হলেই। কিন্তু প্রিয় বান্ধবী লাপাত্তা হওয়ার দরুন যেতে পারেনি। নুহার মা ফিরে গিয়েছেন, তার চাকুরির ছুটি নেই। সবার মধ্যে মিথিলাকে দেখা গেল না। পুষ্পিতা বুঝল বিয়ে শেষ ওর। আজই হয়তো শ্বশুরবাড়ির প্রথম ভোর। সে পিলপিল কদমে চৌঘাটে এসে থামে। তন্মধ্যে সালমান নাক টানার আওয়াজ এলো। ডুকরে কেঁদে উঠলেন ফের। একটু পরপরই হচ্ছে এমন। নুহা তাকে সামলাতে কিছু বলতে চাইল। বাক্য নিঃসরণের পূর্বেই চোখ পড়ল দরজায়। পুষ্পিতার সাথে চোখাচোখি হতেই ছ্যাত করে ওঠে বক্ষপট। সেকেন্ডে সজোরে চিৎকার করল, পুষ্পিতা! এক কথায় চমকে গেল সকলে। নেতানো চোখ মুখগুলি সজাগ হয়ে তীরের বেগে নিক্ষেপ হয় ওদিক। পুষ্পিতা ছলছল চোখে ঠোঁটে হাসি টানল, নরম পা টেনে ভেতরে ঢুকল। নুহা উল্কার বেগে দৌড়ে গিয়েই জড়িয়ে ধরল ওকে। হাঁসফাঁস করে শোধালো, তুই
তুই কোথায় ছিলি? সবাই তোকে কত খুঁজেছি জানিস? বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে সবাই, উৎসুক তাদের চাউনি। ভোর ভোর পুষ্পিতার হাজিরায় বিভ্রান্ত সমান। খোরশেদুল স্তম্ভিত, কপালে গাঢ় ভাঁজের পরিচ্ছন্ন রেখা।